কোশ্চেনটা দেখ, ঠিক আছে? 11 নম্বর অঙ্ক, ঠিক আছে? 11 নম্বর অঙ্ক, ঠিক আছে? 11 নম্বর অঙ্কটা কি আছে? সিঙ্গেল এন্ট্রি। অ্যাকচুয়ালি মানে এক্সাম পেপারে যে নতুন যে সিলেবাস, এক্সাম পেপারে যে গ্রুপ বি তে তোকে কি দেবে? অনার্সের কথা বলছি। গ্রুপ বি তে তোকে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার দেবে, ঠিক আছে? তো ইনকাম এন্ড এক্সপেন্ডিচার দেবে। তারপর এখানে কি কি দিয়েছে কোশ্চেনে? গ্রুপ বি তে দেখি ইনকাম এক্সপেন্ডিচার দিয়েছে 9 নম্বরে, ঠিক আছে? তো 10 নম্বরে একটা থিওরি দিয়েছে, ঠিক আছে? তো আর 11 নম্বরে কি দিয়েছে দেখ? সিঙ্গেল এন্ট্রি দিয়েছে, ঠিক আছে? তো দেখতে পেয়েছিস? আর 12 নম্বরে দিয়েছে ফাইনাল অ্যাকাউন্ট। দেখতে পেয়েছিস কি কি দিয়েছে? আমি আবার বলছি, গ্রুপ বি তে বলেছে তুমি দুটো কোশ্চেন অ্যাটেন্ড করো। ভালো করে দেখ কোশ্চেনটা। 9 এর দাগে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অঙ্ক দিয়েছে। এটা কিন্তু অনলাইন এক্সাম বলেই এটা দিয়েছে। অফলাইন এক্সামে এরকম প্যাটার্ন হয়ই না। অফলাইন এক্সাম হলে এরকম প্যাটার্নের কোশ্চেন সেটই হবে না। অফলাইন প্যাটার্ন হলে কেমন দেবে? ইনকাম এক্সপেন্ডিচার অর সিঙ্গেল এন্ট্রি, দুটোর মধ্যে একটা করো। কি বললে বুঝতে পারলি? যেহেতু অনলাইন এক্সাম, দেখ আগের বছর ফার্স্ট সেম অনলাইন হয়েছিল, ঠিক আছে? তো আর এই বছর অনলাইন হবে, তাহলে তোকে ফলো করতে হবে কি আগের বছর ফার্স্ট সেম কি প্যাটার্ন কোশ্চেন ছিল, এই বছর সেই প্যাটার্নের কোশ্চেনই হবে। তো আগের বছর বলেছিল গ্রুপ বি থেকে 4টে কোশ্চেন দিয়েছিল, 9, 10, 11, 12 দুটো করতে হবে। তার মধ্যে 9 এর দাগে কি ছিল দেখ? ইনকাম এক্সপেন্ডিচার। 10 এর দাগে একটা থিওরি এসেছিল, 11 এর দাগে সিঙ্গেল এন্ট্রি এসেছিল, আর 12 এর দাগে ফাইনাল অ্যাকাউন্ট এসেছিল। তো জেনারেলি সব স্টুডেন্টরা কি করবে দেখ? 3টে অঙ্ক পেয়ে গেল, 3টে অঙ্কই করবে, ঠিক আছে? তো তো আগের বছর আমার যতদূর মনে পড়ছে, আগের বছর আমার কাছে 9 এর দাগের ইনকাম এন্ড এক্সপেন্ডিচারটা করেছিল, আর 12 এর দাগের ফাইনাল অ্যাকাউন্ট করেছিল, ঠিক আছে? তো বুঝতে পেরেছিস তো? তো যাই হোক, এখন আমি কত নম্বর অঙ্কটা করাচ্ছি? গ্রুপ বি 2020 সালের ব্যাপারটা করাচ্ছি, ঠিক আছে? 2020 সালের ব্যাপারে গ্রুপ বি 11 নম্বর অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে? তো তাহলে কোশ্চেনটা তোরা দেখ, এখানে আমি লিখে রাখি 2020 সাল, 11 নম্বর অঙ্ক। কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ? কি বলেছে? বলেছে মিস্টার সৌভিক কিপস হিজ বুকস হিজ অ্যাকাউন্ট আন্ডার সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। আমি আগের দিন বলছিলাম যে আমাদের যে এক্সামে মানে বিকম লেভেলে যে সিঙ্গেল এন্ট্রি যে অঙ্ক আসে না, কনভার্সন মেথড আসে। সিঙ্গেল এন্ট্রি দু রকম হয়, একটা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স হয়, আর একটা হয় কনভার্সন মেথড। আমাদের কনভার্সন মেথড মানে ফাইনাল অ্যাকাউন্ট মেথড দেবে সিঙ্গেল এন্ট্রি। তো বলেছে Mr. Shovik keeps his books of accounts under single entry system. The following details are obtained from his books of account. ঠিক আছে? দেখ এখানে সমস্ত আগের দিনের কি ফরম্যাটে সাজিয়েছিল, আজকের ফরম্যাট একটু চেঞ্জ করে দিয়েছিল। দেখ আগের দিন কেমন দিয়েছিল? আগের দিন দেখবি যে দুটো ইয়ার বলেছিল না, ডান দিকে বলে দিত, তাই না? আর এই যে ফার্নিচার, ডেটার্স, ক্রেডিটার্স, ক্যাশ, স্টক ইন ট্রেড, আর নিচে পরপর লিখতো। একটু লেখাটা ঘুরিয়েছে, নতুন তো কিছু করেনি। ফার্নিচারের ওপেনিং ক্লোজিং দিয়েছে, ডেটার্সের ওপেনিং দিয়েছে, ক্লোজিং দেয়নি, মানে ডেটার্সের ক্লোজিংটা বেরিয়ে যাবে। এখন লিখা কি করে বের করবো? আর ডেটার্স এখন তো খুলতেই হয়তো, ডেটার্স এখন থেকে ক্লোজিং বেরিয়ে যাবে। তার মানে দেখ একটু ঠান্ডা মাথায় বলছে, ডেটার্সের ওপেনিং দিয়ে দিয়েছে, ক্লোজিং দেয়নি, ক্লোজিং বের করতে হবে। তার মানে ওরা কি কি দেবে? ক্রেডিট সেল কোশ্চেনে বলে দেবে, আবার কালেকশন ফ্রম ডেটার্সও বলেছে। তা বুঝতে পারলি ক্লোজিং বেরিয়ে যাবে। আর আগের দিন কি হয়েছিল? সব দিয়েছিল কিন্তু ক্রেডিট সেল বেরিয়েছিল, একটা মিসিং থাকবে। ক্রেডিটার্সের ওপেনিং ক্লোজিং দিয়ে দিয়েছে, ক্যাশের ওপেনিং দিয়েছে, ক্লোজিং বের করতে হবে, ক্যাশ বুক খুলতে হবে তার মানে, আর ওপেনিং স্টক, ক্লোজিং স্টক দিয়ে অঙ্কটা সোজাই দিয়েছে। কি কি ট্রানজাকশন দিয়েছে? আগের দিন অঙ্কের রিসিটস আর পেমেন্ট অ্যাকাউন্ট বলে দিয়েছিল, তা আজকে রিসিটস আর পেমেন্ট অ্যাকাউন্ট দেয়নি। আর রিসিটস পেমেন্ট অ্যাকাউন্ট দিলে দেখ, রিসিটস আর পেমেন্ট অ্যাকাউন্ট দিলে ক্যাশের ক্লোজিং ব্যালেন্স তো দিয়েই দিত। তা ক্যাশের ক্লোজিং ব্যালেন্স দেয়নি, তাহলে বলতে হবে রিসিটস আর পেমেন্ট অ্যাকাউন্ট দেয়নি। তাহলে তোকে একটা ক্যাশ বুক খুলতে হবে, ক্যাশ বুক তোকে খুলে ফেলতে হবে, ঠিক আছে? ক্যাশ বুকই তো ওয়ান টাইপ অফ রিসিটস পেমেন্ট। তারপরে কি কি ট্রানজাকশন দিয়েছে? ক্যাশে কত টাকা দিয়ে গুডস কিনেছে, টোটাল সেল হয়েছে এত টাকা, যার মধ্যে ক্যাশ সেল এত টাকা, এক্সপেন্সেস পেড বলেছে 65,000 টাকা, যার মধ্যে স্যালারি ছিল, রিসিভ ফ্রম ডেটার্স বলেছে এত টাকা, পেমেন্ট টু ক্রেডিটার্স বলেছে এত টাকা, ক্যাশ উইথড্র ফর পার্সোনাল ইউজ এসব বলে দিয়েছে। মিস্টার সৌভিক ওয়ান্টস টু মেইনটেইন প্রভিশন ফর ব্যান্ড এট 5% অন ক্লোজিং ডেটার্স। পিপিআর, ট্রেডিং এন্ড পিএল খুলতে বলেছে, আর ব্যালেন্স শিট করতে বলেছে। তো অঙ্ক করবো, আগে ওয়ার্কিংস গুলো করে নিয়ে আসতে হবে। প্রথমে ডেটার্স অ্যাকাউন্ট খোল, ডেটার্স অ্যাকাউন্ট ওয়ার্কিংস গুলো করে নিচ্ছি আমি, ঠিক আছে? অঙ্ক করার জন্য একটা পাতা ছেড়ে দিতে হবে, অঙ্ক করার জন্য এক পাতা ছেড়ে দিবি, ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করার জন্য একটা পাতা ছেড়ে দিয়ে তারপর ওয়ার্কিং স্টার্ট করো। তাহলে প্রথমে কি লিখবো? প্রথমে ডেটার্স অ্যাকাউন্ট খুলছি, ডেটার্স ডেবিট ক্রেডিট, ঠিক আছে? তো ডেটার্স অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, অ্যাসেট কমবে ক্রেডিট দিকে।
তো ডেটার্স তো অ্যাসেট, তো অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স সবসময় ডেবিটে বসে, তাহলে এখানে লিখবো টু ব্যালেন্স বিডি 30,000। তো ক্লোজিং ব্যালেন্স তো বলেনি, এটা বের করবো, তাই এখানে লিখবো বাই ব্যালেন্স সিটি, এটা বলেনি, বের করো। দেখ কোশ্চেন মার্ক দিলাম, আমি পরে লিখছি টাকাটা, আমি জানি না তো। আচ্ছা আর কি, তাহলে অ্যাডজাস্টমেন্ট পট কি কি বলেছে, কি কি বলেছে দেখ, আমি পড়ছি দেখ। টোটাল সেল বলেছে 2,28,600, তাই তো? টোটাল সেল বলেছে 2,28,600, তার মানে ক্যাশ সেল বলেছে 35,800, তার মানে বাকিটা ক্রেডিট সেল, তাই তো? আর ক্রেডিট সেল কোন দিকে বসে? ডেটার সেল ডেবিট দিকে বসবে, লিখে টু ক্রেডিট সেলস। টু ক্রেডিট সেলস কত টাকা লিখবো, ব্র্যাকেটে দেখা, 2,28,600 মাইনাস 35,800, বাদ দিয়ে বল কত হচ্ছে? 1,92,800। যা ক্যালকুলেট করবি পুরো পারফেক্ট করার চেষ্টা করবি, কারণ ভুল হলে কিন্তু অ্যান্সার মিলবে না। হলো, আর কি আছে এই দিক, কি হতো বল? বুঝতে পারছি, ডেটার ওপেনিং ব্যালেন্স, এগুলো বোঝানোর কিছু নেই। ওপেনিং ব্যালেন্স এখানে, ক্রেডিট সেল এখানে, এখানে তো ক্লোজিং ব্যালেন্স, আর এখানে কালেকশন হয়, এখানে লিখ বাই কালেকশন ফ্রম ডেটার্স, কোশ্চেনে বলে দিয়েছে কালেকশন ফ্রম ডেটার্স। কত দিয়েছে কালেকশন ফ্রম ডেটার্স? 1,40,000, দেখ 1,40,000 টাকা দিয়েছে কালেকশন ফ্রম ডেটার্স। আর দেখতে হবে কোশ্চেনে ডিসকাউন্ট অ্যালাউড আছে কিনা, কোশ্চেনে ব্যাড ডেট আছে কিনা। দেখ তোদের চোখে কি পড়েছে, ডিসকাউন্ট অ্যালাউড না, ব্যাড ডেট পড়েছে না, আর নেই আর কিছু, তাহলে ব্যালেন্স করে দেবো। ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স বেরিয়ে গেল। দেখ এগুলো একটা নাম্বার আছে, যেমন তোকে এখানে বলেছিল ডেটার্সের ক্লোজিং ব্যালেন্স বলেনি, তুই বের করলি, এখানে একটা নাম্বার পেয়ে গেলি, একটা নাম্বার আছে, ঠিক আছে? তো বল টোটাল কর, 2,22,800 টোটাল 2,22,800, তার থেকে এটা লিখলাম 2,22,800, তার থেকে 1,40,000 বাদ দে, 82,800, তাহলে 82,800। তাহলে এটা রাইট দিলাম, মানে এই অ্যানসারটা বের করলাম। ডেটার্সের ক্লোজিং। ক্রেডিটার্স অ্যাকাউন্ট খোল। স্যার কেন ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলবো? ক্রেডিটার্স অ্যাকাউন্ট তো খুলতে পারি, খুলবো কারণ ক্রেডিটার্স এর ওপেনিং দিয়েছে, ক্লোজিং দিয়েছে, পেমেন্ট টু ক্রেডিটার্স বলেছে, ক্রেডিট পারচেজ বলে, ওটা বের করতে হবে। তাহলে লেখ ক্রেডিটার্স অ্যাকাউন্ট খোল, ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুললাম, ডেবিট ক্রেডিট, ক্রেডিটার্স লাইবিলিটি, লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে, তাহলে লিখবো ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স। দেখ বারবার বলছি লাইবিলিটির ব্যালেন্স সবসময় ক্রেডিট ব্যালেন্স হয়, তাহলে ক্রেডিট ব্যালেন্স মানে লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স ক্রেডিটে বসবে, লিখবো বাই ব্যালেন্স বিল, বাই ব্যালেন্স বিল, তাহলে ক্রেডিটার্স এর ওপেনিং ব্যালেন্স হলো 20,000 টাকা, আর ক্লোজিং ব্যালেন্স একদম পুরো ক্রস হবে, তাই না? ডায়াগোনাল হয়, দেখেছিস তো? ওপেনিং ব্যালেন্স এদিকে বসলে ক্লোজিং ব্যালেন্স এদিক, এর ওপেনিং ব্যালেন্স এদিক, তো ক্লোজিং ব্যালেন্স এদিক, ডায়াগোনাল হচ্ছে না সব। তো ব্যালেন্স সিডি কত টাকা? 24,000 টাকা। আর কি বলেছে? পেমেন্ট টু ক্রেডিটার্স 85,000, ক্রেডিটার্স কে পেমেন্ট করেছি, তাহলে ডেবিটে বসবে, তাহলে টু পেমেন্ট টু ক্রেডিটার্স কত টাকা? ক্রেডিটার্স কে পেমেন্ট করেছি কত টাকা বল? 85,000 টাকা। টোটাল করতে হবে 85 আর 24 যোগ করে কত হবে? 1,09,000, 1,09,000, 1,09,000 থেকে 20,000 বাদ দিলে কত হবে? 89,000। হ্যাঁ, এটা হবে বাই ক্রেডিট পারচেজ, এটা বের করলাম। তাহলে কি কি বের করলাম দেখে নিস, কিন্তু ডেটার্স এর ক্লোজিং বের করলাম, এটা চলে যাবে কোথায় যাবে জানিস তো? ব্যালেন্স শিটে, অ্যাসেটে। এই ক্রেডিট পারচেজ যখন ট্রেডিং অ্যাকাউন্ট করবো, টু পারচেজ লিখবো, তো ওখানে ক্যাশ আর ক্রেডিট, বুঝতে পারছিস তো? এইগুলো লাগবে। আর কি লাগবে? কোশ্চেন পড়ে বলে এই অঙ্কে কি ক্যাপিটাল বলে দিয়েছে, ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হবে, তাই তো? তাহলে ক্যাপিটাল বের কর, এদিকে হয় অ্যাসেটস, এদিকে হয় লাইবিলিটিস, ঠিক আছে? তাহলে বল
একটা কথা মাথায় মন দিয়ে শুনে রাখবি, যদি কোশ্চেনে ক্যাপিটাল বলে না দেয়, তো ক্যাপিটাল বের করার জন্য কি খুলতে হয়? ওপেনিং ব্যালেন্স শিট। তুই এটা ক্যাপিটাল না লিখে ওপেনিং ব্যালেন্স শিটও লিখতে পারিস, বেটার হয়। ওপেনিং ব্যালেন্স শিট যদি কোশ্চেনে ক্যাপিটাল বলে না দেয়, যদি কোশ্চেনে ক্যাপিটাল বলে না দেয়, তাহলে কি করবি? ওপেনিং ব্যালেন্স শিট করবি। ওপেনিং ব্যালেন্স শিটে কি আসবে? স্যার ব্যালেন্স শিট মানে তো একদিকে লাইবিলিটি একদিকে অ্যাসেট, অর্থাৎ বাঁ দিকে লাইবিলিটি ডান দিকে অ্যাসেট। তার মানে ওপেনিং ব্যালেন্স শিটে কি কি আসবে? ওপেনিং অ্যাসেট আসবে আর ওপেনিং লাইবিলিটি আসবে, যেটা ব্যালেন্সিং আসবে সেটাই ক্যাপিটাল। বুঝতে পেরেছিস তো? তাহলে বল অ্যাসেট, ওপেনিং অ্যাসেট কি কি ছিল? স্যার ফার্নিচার ছিল 50,000, তারপর ডেটার ছিল 30,000, আচ্ছা ক্যাশ ছিল 84,600, স্টক ছিল 32,000, কেইটার্স ছিল 20,000, কেইটার্স ছিল 20,000। ঠিক আছে, সব শেষ মিলিয়ে আর তো কিছু আসছে না, যোগ কর। যোগ করে বল যেটা ব্যালেন্স হবে সেটাই হবে ক্যাপিটাল। এটা যে ব্যালেন্সিং ফিগার। পর 50, 30, 80, 80 আর 30 1,10,000, 1,10,000 আর 80 1,90,000, 1,96,600, তাই তো? 1,76,600 বেরিয়ে গেল ক্যাপিটাল। দেখ কিছু কঠিন নেই কিন্তু এখনো হয়তো, ক্যাপিটালও বের করে দিলাম। জানি ক্যাপিটাল কোথায় বলবি, যখন আমরা ব্যালেন্স শিট করবো না, প্রথমে ক্যাপিটাল লিখি লাইবিলিটি সাইডে, ক্যাপিটাল লিখবি 1,76,600 বলে তোর ইনারে লিখবো, এত অব্দি তো হয়ে গেল। দেখ কিছুই নেই কিন্তু, সিঙ্গুলারিটি করতে গেলে তুই আগে ওয়ার্কিংস করে নে, কখনো ভুল হবে না। কি কি ওয়ার্কিংস করি? প্রতিটা কি ওয়ার্কিংস পাবি? ডেটার্স, ক্রেডিটার্স, ক্যাপিটাল, ক্যাশ বুক, এই চারটে তো খোল, অ্যাটলিস্ট এই চারটে তো খোল। এই চারটে প্রতিটা অঙ্কই থাকে, তেমন চারটে হবে। হ্যাঁ, কোনো কোনো অঙ্কে বিল রিসিভেবল খুলতে হয়, কোনো কোনো অঙ্কে বিল পেমেন্ট খুলতে হয়, খুব রেয়ার অঙ্ক, খুব রেয়ার অঙ্ক বিল রিসিভেবল বিল পেমেন্ট খুলতে। কখন খুলতে হবে? দেখবি বিল রিসিভেবল ওপেনিং ব্যালেন্সও দিয়েছে, ক্লোজিং ব্যালেন্সও দিয়েছে, বিল পেমেন্টের ওপেনিংও দিয়েছে, ক্লোজিং দিয়েছে। খুব রেয়ার অঙ্ক, হয়তো নেইও এমন একটা অঙ্ক, একটা অঙ্ক নেইও, কি বলবো, খুব রেয়ার অঙ্ক থাকবে। ঠিক আছে তো? তো বেসিক্যালি একটা দুটো তিনটে পাবি, তিনটে পাবি। আর ক্যাশ বুক কেন খুললাম এই অঙ্কে? যেহেতু ক্যাশের ক্লোজিং ব্যালেন্স বলে, খুলতেই হবে, কিচ্ছু করার নেই, খুলতেই হবে ক্যাশ বুকটাকে। হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে স্যার ক্যাশ বুক যেখানে খুলবো, আমরা ক্যাশ বুক করেছিলাম সিঙ্গেল কলাম, ডাবল কলাম, কি কোন কলাম, সিঙ্গেল না ডাবল? দেখ না এখানে কি তুই ঠান্ডা মাথায় বোঝ, এখানে সিঙ্গেল কলামই খুলতে হবে। কেন? এখানে কোথায় বলেছে, এখানে কিছু বলেছে? সবই তো ক্যাশ বলেছে চেকের মাধ্যমে পেমেন্ট করেছি। যদি চেকের কথা বলতো তখন ব্যাংক খুলতাম, মাথা খাটা না। চেক বললে তো ব্যাংক খুলতাম, তো চেক বললে তাহলে কি হবে? ক্যাশই হবে। কি বুঝতে পারছিস তো? এখানে দেখ গুডস পারচেজ ফর ক্যাশ বলেছে, টোটাল সেল মানে ক্যাশ সেল বলে দিয়েছে, এক্সপেন্সেস পেড। এখানে কোথায় যে ট্রানজাকশন সব চেকের কথা একবারও বলেনি, তাহলে সিঙ্গেল কলাম ক্যাশ বুক, অনলি ক্যাশ কলাম খুলবো? তো এগুলো বোঝানোর কিছু নেই, এগুলো বোঝাতে হয় না, এইগুলো 11 এর স্টুডেন্টরাই জানে। ক্যাশ অ্যাকাউন্ট খুলি, ক্যাশ বুক না লিখলেও হয়, ক্যাশ অ্যাকাউন্টটা বলতে পারি। কি দেখ কোন সিঙ্গেল এন্ট্রিতে ডবল কলাম ক্যাশ বুকও খুলতে হতে পারে, ক্যাশ আর ব্যাংক। তাহলে কি করবো? ধর লেখা আছে ক্যাশ সেলস, বা বলেছে রেন্ট পেড ইন ক্যাশ, ক্যাশে হলো। আবার বললো চেক রিসিভ ফ্রম ডেটার্স, তার মানে বুঝতে পারলি কি, একটা ক্যাশও আছে চেকও আছে, সেক্ষেত্রে কিন্তু ক্যাশ ব্যাংক দুটো কলম খুলতে হবে। তো এখানটা তোর যদি মনে হয় এখানে স্যার ক্যাশ বুক লিখবো, ব্যাকেটে লিখবো ক্যাশ কলাম, অনলি লিখতে পারিস, কোনো ক্ষতি নেই। আমার টাইম হাতে খুব কম, সীমিত টাইম ওয়ার্কিংস করার জন্য তো সময় দেবই না আমি। মেন অঙ্ক করতে হবে তোমাকে, এটা তো মেন অঙ্ক না, এগুলো তো দেখবেও না, ও দেখবে ক্যাশের ক্লোজিং ব্যালেন্স মিলেছে কিনা, তো দেখবে না। ঠিক আছে তো? তো সুতরাং মাথায় রাখবি কি কি করছি। দেখ একটা জিনিস লক্ষ্য করবি, দেখ এখানে কি ডেবিট ক্রেডিট লিখেছি? ওপেনিং ব্যালেন্স শিট ডেবিট ক্রেডিট হয় না, ব্যালেন্স শিটে তো হয়। এইগুলো মাথায় রাখতে হবে, সব জিনিসগুলো মাথায় রাখতে হবে। ক্যাশ, আচ্ছা বল ক্যাশ অ্যাসেট না লাইবিলিটি? তো বাড়বে কোন দিকে? ক্যাশ ডেবিট দিকে বেড়ে গেল আর ক্রেডিট দিকে কমে গেল। তো বল ক্যাশের ওপেনিং ব্যালেন্স কত বলেছিল স্যার? 84,600। লে টু ব্যালেন্স বিডি 84,600। দেখি ক্যাশ বুক কতটা তোদের মনে আছে, জানিস তো ভিডিও দেখেই এসেছিস তোরা। গুডস পারচেজ ফর ক্যাশ, আমি ক্যাশ পারচেজ করেছি,
তাহলে ক্যাশ পারচেস করেছি, শুনছিস তো, পারচেস করেছি, আমি ক্যাশ টাকা দিয়ে গুডস কিনেছি, ক্যাশ টাকা দিয়ে যে গুডস কিনি, তাহলে ক্যাশে কি এফেক্ট করবে, ক্যাশ বাড়বে না কমবে? তাহলে ওইদিকে লিখবো বাই পারচেসেস, স্যার বাই ক্যাশ পারচেস লিখবো না কেন? আরে ক্যাশ বুকে ক্যাশ পারচেস লেখা শুধু পারচেস লেখা কি যায় আসে? ক্যাশ বুকে পারচেস লেখা মানেই তো ক্যাশ পারচেস। তাহলে লিখবো কি বাই পারচেসেস, কত টাকা, 24,000 টাকা লিখ। ঠিক তো? টোটাল সেল বলেছে 2,08,600, শোন শোন মন দিয়ে শোন, টোটাল সেল ছিল 2,08,600, যার মধ্যে এটা ক্রেডিট সেল এত টাকা ছিল, এটা কি ছিল, ক্যাশ সেল ছিল। তাহলে ক্যাশ আমি ধরো দোকানে কোনো কাস্টমার এসেছে, তার থেকে ক্যাশ টাকা নিয়েছি, ওকে মাল সেল করেছি, তাহলে ক্যাশ সেল হলে আমার দোকানে ক্যাশ বাড়লো না কমলো? ক্যাশে কি হবে, করলো, বাড়লো। তাহলে কোন দিক লিখবি, ডেবিটে লিখবো টু সেলস, ডেবিটে লিখবো টু সেলস, 35,000 হলো তো? তারপর যদি তুই পড়িস কি লেখা আছে, এক্সপেন্সেস পেড, ব্র্যাকেটে বলেছে স্যালারি, মানে ইনক্লুডিং স্যালারি, না না ভুল বললাম, এক্সপেন্সেস পেড ইনক্লুডিং স্যালারি, শুধু স্যালারি পেমেন্ট করেনি, সেটা অন্যান্য খরচ করেছে, মাথা থেকে বের করে শুধু এক্সপেন্সেসই বল না, এক্সপেন্সেস পেড বল না, এক্সপেন্স পেড করলে ক্যাশে কি এফেক্ট পড়বে, ক্যাশ বাড়বে না কমবে? কমবে। তাহলে বাই এক্সপেন্সেস কত টাকা, 65,000 টাকা। কি মাথায় ঢুকছে তো, কিছু নেই কিন্তু অঙ্কগুলোর মধ্যে। নেক্সট কি বলেছে বল, স্যার এবার বলেছে রিসিভ ফ্রম ডেটার্স, আরে ডেটার্স এর থেকে টাকা পেয়েছিস, তাহলে ক্যাশ বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে ক্যাশের ডেবিটে লিখবি টু ডেট, শুধু ডেটার্স লিখ না, শুধু ডেটার্স লিখ, কেউ কাটতে পারবে না, শুধু ডেটার্স লিখ। আরে আমার কাছে সময় নেই, আমি লিখতে পারি, তোর যদি মনে হয় যে না স্যার আমি লিখবো টু কালেকশন ফ্রম ডেটার্স, লিখতে পারিস। অ্যাকচুয়ালি কালেকশন ফ্রম ডেটার্স অরিজিনাল অ্যাকাউন্ট না, ওটা তো ন্যারেশন। তাহলে অ্যাকাউন্টটা কি, ডেটার্স, কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা আসছে দেখ না, কালেকশন ফ্রম ডেটার্স, দেখ কি লেখা ছিল ডেটার্স অ্যাকাউন্টে। অ্যাকচুয়ালি এখানেও কালেকশন ফ্রম ডেটার্স লেখা উচিত ছিল না, আমি যেখানে বাই ক্যাশ লিখতাম বেটার হতো, বুঝ না, আমি বাই ক্যাশ লিখতেই পারতাম, ওখানে যেহেতু যে ওয়ার্কিংস কোনো ম্যাটার করে না, এগুলো তো দেখবো না, তাই তো? এই কালেকশন ফ্রম ডেটার্স তো আমার লেজার, কালেকশন ফ্রম ডেটার্সটা কি, কালেকশন ফ্রম ডেটার্স কি, এটা তো মানে সরি এটা তো ন্যারেশন, অরিজিনাল লেজারটা কোনটা, অরিজিনাল অ্যাকাউন্টটা কি, ক্যাশ লেখা উচিত ছিল, ক্যাশ লেখা উচিত ছিল, তাই তো? তো বোঝা গেল, এইগুলো অত ম্যাটার করে না, দেখবি তোর বইতেও দেখবি কালেকশন ফ্রম ডেটার্স লেখা আছে। তো ঠিক আছে, ডেটার্স কত লিখবো, 1,40,000, ঠিক আছে? তারপর কি বলেছে, পেমেন্ট টু ক্রেডিটার্স 85,000, ক্রেডিটার্স কে পেমেন্ট করি 85,000, বল ক্রেডিটার্স কে পেমেন্ট করলে কোন দিক হয়, ক্যাশের ক্রেডিটে, বাই ক্রেডিটার্স 85,000। আচ্ছা আর কি আছে, স্যার ক্যাশ উইথড্র ফর পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজনে ক্যাশ টাকা তুলেছি, 4,800 টাকা ক্যাশ তুলেছি, কি বলে এটাকে, কি বলে, ড্রয়িংস। তো বল না ক্যাশ তুলেছিস, তাহলে ক্যাশ বেড়েছে না কমেছে? কমেছে। তাহলে এখানে লিখো বাই ড্রয়িংস 4,800, মিলিয়ে মেলা। কত হয়েছে, 2,60,400 ডেবিট সাইড, 2,60,400, সেটাই আবার এখানে লিখবো, মাইনাস কর, মাইনাস করে কত হচ্ছে, যেটা বলবো সেটা ক্যাশের ক্লোজিং ব্যালেন্স বাই ব্যালেন্স সিডি, 81,600 মিলে গেছে অ্যান্সার, অ্যান্সার মিলে গেছে, ঠিক করেছি, 81,600। তাহলে কটা বের করলাম, একটা বের করলাম, দুটো বের করলাম, তিনটে বের করলাম, চারটে বের করলাম, যেহেতু আলাদা নাম্বার আছে। আর আর এমন কোন স্টুডেন্ট নেই এইগুলো ওকে বলে দিয়েছে, সাপোজ আর এইগুলো বলে দিয়েছে, তারপর সে ফাইনাল অ্যাকাউন্ট করতে পারবে না। ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে সিঙ্গেল এন্ট্রিতে ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে কি অসুবিধা হয়, কয়েকটা জায়গায় অসুবিধা হয়, কারণ তার ও মানে ওই বললাম ক্রেডিট সেল পায় না, খুঁজে ক্রেডিট পারচেস পায় না, কিছু জিনিস অসুবিধা হয়। অর্থাৎ এই ওয়ার্কিংস করার পর আর কোনো অসুবিধা হবে না, তাকে একবার শুধু জানতে হবে সিঙ্গেল এন্ট্রি ফাইনাল অ্যাকাউন্ট কি করে করতে হয়, মানে সিঙ্গেল মানে ফাইনাল অ্যাকাউন্ট কাম সিঙ্গেল কি করে করতে হয়, সে যদি একবার জানে এই ওয়ার্কিংসটা তার সামনে ফেলে দিয়েছি, ও এমনি করে দেবে। কি বললাম বুঝতে, আর তো কিছু নেই, তো হয়ে গেছে, টোকা হয়ে পুরো মুছে দিয়ে শুধু আমাকে বলবে কি কি ভ্যালু বেরিয়েছিল।
এবার ফার্স্ট পেজে রেখেছিলাম না, ওইখানে চলে যাবে। তা আগের বছর থেকে এই অঙ্কটা ছিল পরীক্ষা, খুব কঠিন দিয়েছিল অঙ্কের মধ্যে, কি ছিলই না অঙ্কের মধ্যে। আমি বলবো তোর বইতে যতগুলো অঙ্ক আছে একটা অঙ্ক কঠিন লেগেছে আমার, একটাই অঙ্ক কঠিন লেগেছে, মানে ওটা স্ট্যান্ডার্ড অঙ্ক। সেটা দেখবি সিইউবি কম অনার্স 1993 তে এসেছিল, মানে আমি করাইনি, ঠিক আছে, ওটা সময় পেলে করাবো, যদি পারিস তো করবি ওটা। 1993 হেভি অঙ্ক, স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক আছে, লেভেলের অঙ্ক আছে। বাট ওই অঙ্ক কোনদিন পরীক্ষায় দেবে না, কারণ ওই অঙ্ক আগে যখন আসে তখন সিলেবাসে ছিল 16 নম্বর 20 নম্বর ছিল, অনেক বড় অঙ্ক, অঙ্কটা সত্যি বড় অঙ্ক ছিল। ঠিক আছে, তো হয়ে গেল। তাহলে এবার লিখবো ইন দা বুকস অফ সৌভিক, মিস্টার সৌভিক। লিখবো ট্রেডিং and profit and loss account, for the year ended 31/3/19। ঠিক তো, ডেবিট ক্রেডিট। আর এখানে কি করতে হবে, ব্যালেন্স শিট। as on 31/3/19, liabilities, assets। ঠিক আছে, একটা করে বলছি, এখানে লিখব টু ওপেনিং স্টক। ওপেনিং স্টক কত বলেছে, 32,000 টাকা। ক্লোজিং স্টক কত বলেছে, 28,000 টাকা। এখানে দেখো ক্লোজিং স্টক 28,000 টাকা। আর একটা ক্লোজিং স্টক কোথায় বলবি, অ্যাসেটে বলবি। হয়ে গেল। প্রথম জিনিস দেখি ফার্নিচার, তাই তো, ফার্নিচার ওপেনিং ব্যালেন্সে বসে গেছে, ক্লোজিং ব্যালেন্সে কত আছে 45,000। বলতে পারবি, কে বলবি এটা কি করব। ফার্নিচার ওপেনিং ছিল 50, ক্লোজিং আছে 45। এই বলতে পারবি, ফার্নিচার ওপেনিং ছিল 50 আর ক্লোজিং আছে 45। এসএক্স এ বসাবো। কত টাকা বসাবো অ্যাসেটসে, ক্লোজিং ক্লোজিং 45 বসাবো। 45 বসিয়ে সর্বাণী ঠিক বলেছে, ক্লোজিং ব্যালেন্স এটা তো ক্লোজিংটাই ঠিক বলেছে 45। ও বললো ফার্নিচার ওপেনিং ছিল 50, তো ওপেনিং ব্যালেন্সে চলে গেছে, হ্যাঁ আর ক্লোজিং এ 45, তাহলে ক্লোজিং ব্যালেন্সে 45 লিখবো। ও বললো, কতটা বললি, তো ঠিক বলেছে পুরো অ্যান্সার কি সর্বাণী, বল কি করতে হবে। ও বললো, ওরা বলছে ফার্নিচার স্যার ক্লোজিং ব্যালেন্সে 45 বললো, কি ঠিক বললো, ওকে ঠিক বললো। 5,000 আমি বলি, আমার মনে হচ্ছে ঠিক বলেনি। ও যদি 45 লিখিস তাহলে 45ই বসে গেল, তাই না, কিন্তু অ্যান্সার মিলবে না। আরে ভাবনা ছিল 50 হলো 45, কেন 45 কেন হলো, ডেপ্রিসিয়েশন পাস দেখাতে হবে তো, তাহলে তুই অ্যান্সার মিলবে। তুই তো ডেপ্রিসিয়েশনই নিয়ে নিলা পিএল, তাহলে অ্যান্সার মিলবে। তুই এমন কোন অঙ্ক করেছিস আর কোন বিজনেস হয়েছে ফার্নিচার আছে অথচ ডেপ্রিসিয়েশন হয়নি, তো মাথার মধ্যে আনতে হবে ডেপ্রিসিয়েশন হবেই। তারপরে ফার্নিচার কি করা উচিত ছিল, সব সময় আমি এটাই শিখিয়েছি, সব সময় যে ফিক্স অ্যাসেট থাকবে না, ফিক্স এর ওপেনিং ব্যালেন্স নিয়ে করবি। ফিক্স এর ওপেনিং ব্যালেন্স এখানে লিখবো 50,000, ওখান থেকে আমি 5,000 তার থেকে ডেপ্রিসিয়েশন করবি 5,000। আমি এই জন্য বারবার বলেছি সমস্ত কিছু ক্লোজিং নেই না, কোনো সমস্যা নেই, কিন্তু ফিক্স অ্যাসেট ওপেনিং নেবে, কেন ওখানে ফিক্স এর কিছু পারচেজ করবে, কিছু সেল করবে, কিছু ডেপ্রিসিয়েশন হবে, এটা মাথায় রাখবে। আমি দেখবি বাড়িতে যতগুলো অঙ্ক তুই করেছিস সিঙ্গেল ভিডিও, আমি সব ওপেনিং ব্যালেন্স নিয়েছি, তার সঙ্গে কখনো পারচেজ হয়েছে, কখনো সেল হয়েছে, ডেপ্রিসিয়েশন করবি, এটা মানবি। তারপর ইনকাম এক্সপেন্স করার সময় ওপেনিং ব্যালেন্সই নিতে হবে, ব্যালেন্স নিতে হবে। এইগুলো বললে চলবে না। তো 50 থেকে 5 বাদ দিয়ে কত হবে 45, তাহলে 5,00,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়ে গেল।
এখানে লিখবো কি পিএল তো এখানে টু ডেপ্রিসিয়েশন 5000 টাকা। ডেটার্স এর ওপেনিং ব্যালেন্স হয়ে গেছে, ক্লোজিং ব্যালেন্স মনে আছে ডেটার্স বের করেছিলাম, কত বের হয়েছে ডেটার্স এর ক্লোজিং ব্যালেন্স 82,800 82,800 ইনারে লিখবো স্যার, কেন ইনারে লিখবো? দেখ অ্যাডজাস্টমেন্ট বলেছিল প্রভিশন ফর ডাউটফুল ডেট, কত বলেছিল প্রভিশন ফর ডাউটফুল ডেট 5% মাইনাস দিয়ে লেখ প্রভিশন 5% 82,800 4,140 4140 82,800 থেকে 4140 বাদ দিলে কত হয়? 78,660 78,660। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট কত? পিএল এর ডেবিটে আসবে 4140 লেখ। লিখলাম তো। তারপর কি ছিল কেইটার্স, কেইটার্সে ওপেনিং হয়ে ক্লোজিং 24,000 টাকা, তাহলে এখানে লিখে দেবো লাইবিলিটিতে কত বলে 24,000। 24,000 টাকা। তারপর কি বলেছে ক্যাশের ক্লোজিং ব্যালেন্স বের করেছিলাম, ক্যাশ অ্যাসেট বল ক্যাশের ক্লোজিং ব্যালেন্স কত বের করেছিলাম 81,600 81,600। ওপেনিং স্টক হয়ে গেছে, ক্লোজিং স্টক সব হয়ে গেছে। আচ্ছা এবার নিচের অ্যাডজাস্টমেন্ট গুলো দেখ। পারচেজ এখানে লিখো টু পারচেসেস, তাই তো ক্যাশ আর ক্রেডিট। তো বল ক্যাশ পারচেজ কত বলে দিয়েছিল কোশ্চেনে 24,000। 8 পারচেজ বের করলাম কত 89,000 89,000। দুটো যোগ কর 1,13,000। এদিকে লিখতাম বাই সেলস। আমি না ওই সেলটাকে ক্যাশ ক্রেডিট আলাদা করছি না, কি দরকার আছে বল না? বলেই তো দিই। আমি তো আলাদা আলাদা করে দেখিয়েছি ক্যাশ কোথায় বসে ক্রেডিট কোথায় বসে, আমি ডাইরেক্ট সেল তো লিখতে পারি, কারণ ডাইরেক্ট তো বলে দিয়েছি আমাকে সেল টোটাল সেল 2,28,600। তোর মন চাইলে করতে পারিস, হ্যাঁ 2 লাখ। ঠিক তো? তাহলে দেখ না ওপেনিং স্টক এদিক টাকা বলে দিকে তাকাতে পারিস, ওপেনিং স্টক বলে দিয়েছে, পারচেজ বলে দিয়েছে, মানে লিখে দিয়েছি সেল ক্লোজিং স্টক। কোন কোন অঙ্ক কি হবে জানিস তো, ভালো করে শোন। কোন কোন অঙ্কে যে তুই করেছিস বা না করলেও নিশ্চয়ই বাকি যে 2-3টে ভিডিও ওখানে পাবি, ক্লোজিং স্টক দিয়ে কোন কোন অঙ্ক বলবে না। কি করে বের করো ক্লোজিং স্টক? তুই জানিস ক্লোজিং স্টক কি করে বের করতে পারবি? ক্লোজিং স্টক অনলি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে বের করতে করেছিস, মনে করেছিস ক্লোজিং স্টক ট্রেডিং অ্যাকাউন্ট থেকে বের করতে পারিস। তো সাপোজ ধর স্যার এই অঙ্কে যে ক্লোজিং স্টক বলে নাই, তাহলে কি করে বের করতে? জিপি রেশিও তাহলে ঠিক বলে জিপি রেশিও বলে যে কোনো একটা বলতে হবে, তার জিপি রেশিও বলে দিলে তখন এখানে জিপি করতাম। জিবি করতাম তার বলে দিল 25% অন সেলস জিপি, তাহলে এটার উপর 25% করতে, তাহলে বাকিটা ক্লোজিং স্টক বেরিয়ে যেত। ক্লোজিং স্টক বেরিয়ে যেত। ঠিক তো? অঙ্ক ও যদি চায় কোশ্চেন যে কোশ্চেন সেট করে, সে যদি চায় আমি কোশ্চেন কঠিন করবো আরো করতে পারে, ওর ডিপেন্ড ওর করতে পারে। ও কি করতে পারে, এটা দিয়েছে, এটা কঠিন বলছি না, এটা আমি বলছি সেল দিয়ে দিয়েছে, তার ক্লোজিং স্টকও দিয়ে দিয়েছে, পার্টসও দিয়ে দিয়েছে, জিপি বলে দিয়েছে এত%। স্যার যদি বলতো জিপি 25% অন কস্ট, কস্টের উপর 25%, ভাব না সেলের উপর যদি কস্টের উপর যদি 25% হয় তাহলে সেলের উপর কত? কস্টের উপর 25% মানে 1/4, কস্টের উপর 1/4 হলে সেলের উপর কত? 1/5। তো তখন করতাম হয়ে যেত, এটা লিখে দেন জিপি ব্যালেন্স করে ওপেনিং স্টক বেরিয়ে যেত। ঠিক আছে তো? আর একটু কঠিন যেটা বলেছি হয়তো পাবি, যে বাকি যে দুটো ভিডিও আছে দেখা বাকি আছে ওখানে পেয়ে যাবি। কি পাবি তুই? তুই কি পেতে পারিস? ধর পারচেসই বলে দেয়নি, তুই ওপেনিং স্টক জানিস, সেল জানিস, ক্লোজিং স্টক জানিস, বলে দিয়েছে কি জিপি বলে দিয়েছে কস্টের উপর এত% বা সেলের উপর এত%, তুই ওখান থেকে পারচেজ বের করতে পারবি, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড জানতে হবে। তো এরকম টাইপের অঙ্ক করিয়েছিলাম, দেখতে হবে। তুই দেখিস অঙ্কটা, অঙ্কটা দেখিস, না হলে তো আমি এরকম টাইপের অঙ্ক করাবো। মানে এরকমও হতে পারে পারচেজ বলে না দিলে কি করে বের করতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে ডেটার্সও বলে দেবে, সেখান থেকেও তো বের করতে হবে। হ্যাঁ তাই কিছু বলে ধর ক্রেডিটার্সে কোনো ইনফরমেশনই পেলি না, কোনো ইনফরমেশন পেলি না ক্রেডিটার্স থেকে, বের করতেই পারছিস না। তো তুই তো পারচেজের কোনো কিছুই পাচ্ছিস না খুঁজে। ধর ওপেনিং ক্রেডিটার্স দিয়ে, ক্লোজিং ক্রেডিটার্স দিয়ে, পেমেন্ট টু ক্রেডিটার্স দিয়েছে, তুই ওখানে ক্রেডিট পারচেজ বের করলি, ক্যাশ পারচেজ জানিস না। হয়তো বলিস হ্যাঁ তাহলে এরকম তো হতে পারে যে অঙ্করে ক্যাশ পারচেজ নেই, হয়ে গেল বসিয়ে দিল। ঠিক আছে তো? বা এমন অঙ্ক দিল ঘুরিয়ে করলো, ওরা বিভিন্ন রকম ভাবে কোশ্চেন সেট করতে পারে। বা এমন হলো সব জানিস তুই কিন্তু সেলের কোনো ইনফরমেশন নেই,
বলেইনি সেলের ইনফরমেশন। যেমন cost of goods লিসেন, sold। সেলের ইনফরমেশন ডেটার্স থেকে আপনি বের করুন, ডেটার্স এর ওপেনিং জানিস, ক্লোজিং জানিস, বা ধর এমন হলো ডেটার্স এর ওপেনিং জানিস, ক্লোজিং জানিস না, কালেকশন জানিস, তুই সেল করবি কি করে? মানে অনেক রকমের ঘোরাতে হবে কোশ্চেনটা, দেখতে পারো ওরা অনেক রকম ভাবে ঘোরাতে পারে কোশ্চেন। তো এইগুলো এরকম যত ঘোরাবে তত কোশ্চেন টাফ হয়। এরকম অঙ্ক আছে, দেখবি দেখবি হয়তো, আমি জানি না লাস্ট 3 নম্বর ভিডিও দেখেছিস, আমি 4 নম্বর 3 নম্বরে ছিল, 3 নম্বরে না থাকলে 4 পাবে। তিনেতে সেল ছিল না। সেল ছিল, তাহলে এরকম ছিল অনেক রকম ভাবে। এবার একটা কস্ট অফ গুডস সোল্ড বের করে তার সাথে জিপি যোগ করে সেল করেছে, হ্যাঁ, তো কস্ট অফ গুডস সোল্ড কি করে বের করতে জানি আমি। তো ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং ব্যাস। স্টক, যেটা এই যে ওপেনিং স্টকের সঙ্গে পারচেজ যোগ করে ক্লোজিং স্টক বাদ দেবো, হয়ে যাবে কস্ট অফ গুডস সোল্ড, তার সঙ্গে প্রফিট যোগ করব, সেল বেরিয়ে যাবে। আর যখনই সেল বেরিয়ে গেল, এখানে সেল পেলাম, তাহলে ধরে নেবো পুরোটাই কেইট সেল হয়েছে, তাহলে কেইট সেল ওরা ডেটার্সে চলে গেল, বেরিয়ে যাবে অটোমেটিক। মানে এরকম ভাবে ঘোরাতে পারে। আর ঘোরানোর জায়গা নেই অঙ্কে, অঙ্কে ট্রেডিংটাই ঘোরায়, পিএল এ তো ঘোরাবেই না কিছু, ঘোরাতে পারবে যা ঘোরাবে ট্রেডিং এ, পুরো ট্রেডিং এ। এই জন্য অঙ্কটা এগুলো ক্রিটিক্যাল হয়ে যায়, কিন্তু কিছু কঠিন না। বুঝতে পারি কি বললাম? তো অঙ্ক কোশ্চেনটা, অঙ্কটা করার আগে না কোশ্চেনটা ভালো করে খেয়াল করতে হবে কি বলতে চাইছে ওরা। এখানে তো কঠিন করেই নি অঙ্কটা, না একদম সোজা করে দিয়েছে, জলের মতো ফেলে দিয়েছে। এই সিঙ্গেল এন্ট্রি করলে না ঠিকঠাক, মানে এরকম কঠিন সিঙ্গেল এন্ট্রি গুলো করলে ব্রেনটা খুব তাড়াতাড়ি খোলে, ঠিক আছে? তো আমরা যেমন অঙ্ক যখন দিত না, আগে দেখতাম কি বলেছে, কোশ্চেনটা দেখতাম, ভাববি তখন জিপি রেশিও যদি বলে দেয়, তখন সে কোনো গল্প আছে, ঠিক আছে? তো বল 2,28,028 কত? 2,56,600। 2,56,600। তার থেকে বাদ দে 1,45,000, তাই তো? কত? 45 মাইনাস করতে হবে। 1,11,600। 1,11,600 কত বেরিয়েছে? 2,56,000। এখানে লিখবো বাই গ্রস প্রফিট বিডি 1,11,600। তুই ভাব না কি ছিল, দেখ এই অঙ্কে কি এমন কিছু আইটেম থাকে না, দেখেছিস তো? এবার কি লিখবে এখানে? টু এক্সপেন্সেস, $65,000 টাকা। যেখানে লিখতাম না ক্যাপিটাল, ক্যাপিটাল বেরিয়েছিল, বল ক্যাপিটাল কত বেরিয়েছিল? ক্যাপিটাল 1,76,600। 1,76,600। 1,76,600, তার থেকে ড্রয়িংস বাদ দেবো, কত? 4,800। 4,800। নেট প্রফিট বের করে দে। 37,460। 37,000 460। ক্যাপিটাল যেন কত বললো? 76,600। 76,600। ড্রয়িংস করেছি, এরপর প্লাস মাইনাস করে বল কত হচ্ছে? 2,09,260। $2,33,260। তো ওই দিক করতে কত হচ্ছে? বেরোচ্ছে স্যার, হ্যাঁ বেরোচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ মিলে গেছে। ঠিক আছে, কমপ্লিট করে দিলাম, দেখ মিলে গেল স্যার।